হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমরা বাংলাদেশের কিছুটা ভৌগোলিক অবস্থান এবং হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনা সম্পর্কে যে গুঞ্জন চলতেছে, বাংলাদেশ চীনের যুদ্ধ বিমান কিনতেছে বা কেন কিনতেছে, কি জন্য কিনা দরকার, এসব নিয়ে আলোচনা করবেন। প্রথমে দেখে আসি যে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গিয়েছিলেন চীন সফরে এবং সেখান থেকে বাংলাদেশ প্রায় 9টার মতো চুক্তি করছে, সমঝোতা স্বাক্ষর করছে। এবং প্রধান উপদেষ্টা তার নিজের যে ফেসবুক পেজ সেখানে নিজে বলছে যে বাংলাদেশ চীনের সাথে যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা করছে। এখন যুদ্ধ বিমান কেন কেনা প্রয়োজন সেখানে দেখি। এখন দেখি বাংলাদেশ অবস্থিত কোথায়। বাংলাদেশের দেখি এই যে বাংলাদেশ চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে যাচ্ছে এবং সম্ভবত ফারাক্কা প্রকল্প নিয়ে কথা চলতেছে। এখন চীন যদি তিস্তা প্রকল্পের কাজ শুরু করে, প্রায় এখানে অবস্থানটা এখানে। এখন কি এই যে তিস্তা প্রকল্প, এটা হচ্ছে বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো দিক, কিন্তু ভারতের, এটা আপনার কি ভারতের তার যে ভৌগোলিক অবস্থান তার জন্য অবশ্যই একটা কি দুশ্চিন্তার কারণ। এখন ভারত চাইছে না কোনো কারণে কি এই তিস্তা প্রকল্প সামনে আসুক, এবং চীন এটা করুক, এটা ভারত কখনোই চায় না। এখন এখানে কি করতে পারে ভারত, এখন যদি কাজ শুরু করে চীন, তাহলে কি করতে পারে ভারত, এখানে বিমান হামলা করতে পারে। শিলিগুড়ি করিডোর, এখানে তাদের যে রাফাল যুদ্ধ মোতায়েন আছে, এখান থেকে কি করতে পারে, তোর এই যে হাসিমারা বিমান ঘাঁটি থেকে এখানে কি করতে পারে, যুদ্ধ বিমান দিয়ে হামলা করতে পারে। এখন তখন কি হবে, তখন তো আর কাজ সামনে এগোতে পারবে না, তাই না? তখন সেজন্য কি হচ্ছে, চীনের প্রেসিডেন্ট সরাসরি প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশ কাজ শুরু করার আগে অবশ্যই আমাদের যে এখন ভারতের যে সম্ভাব্য হামলা, সেটা মোকাবিলা করার জন্য অবশ্যই কি সম্ভাব্য শক্তি থাকা দরকার। এই জন্য চীনের প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছেন যে আগে বাংলাদেশ কি করতে হবে, আর যুদ্ধ বিমান লাগবে, কারণ বাংলাদেশের যুদ্ধ বিমান বিমান বাহিনীর অবস্থা ভয়াবহ। ভারত যদি বিমান হামলা করতে চায়, তাহলে সেই সম্ভাব্য হামলা মোকাবিলা করার জন্য যা যা দরকার তা আগে বাংলাদেশকে নিতে হবে, তারপর বাংলাদেশ কাজ শুরু করবে। তো এই যখন আমরা যদি ইতিহাস দেখি, আসলে ইতিহাস কি বলে, আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো যে 1979 সালে, 1979 সালে ইথিওপিয়া তার একটা বাদ দিতে চাইছে, ইথিওপিয়া। কিন্তু ইথিওপিয়া যদি বাদটা দেয় তাহলে কি মিশরের সমস্যা হয়, সেজন্য মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তিনি কি সরাসরি হুমকি দিয়ে বসছিলেন যে যদি ইথিওপিয়া যদি বাদ নির্মাণ করে তাহলে মিশর সরাসরি হামলা করবে। এখন তখন কিন্তু ইথিওপিয়ার সামর্থ্য নাই যে বা শক্তি ছিল না যে মিশরের সম্ভাব্য হামলা মোকাবেলা করার জন্য। এখন সে ইথিওপিয়াকে কি করছে, ইথিওপিয়া 40 বছর ধরে কি হয়েছে, তার আগে সামরিক শক্তিকে ঠিক করছে। সে রাশিয়া থেকে সুখী যুদ্ধ বিমান কিনছে, তারপর ইসরায়েল থেকে স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে, এয়ার ডিফেন্স সিস্টেম। এটা আপনার ছিল মিডিয়াম টু লং রেঞ্জের, মিডিয়াম টু লং রেঞ্জ, এর রেঞ্জ ছিল প্রায় 80 কিলোমিটার। এই যে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম ভালো মানে একটা এয়ার ডিফেন্স সিস্টেম, স্পাইডার ইসরায়েলের। তো তারপর 40 বছর পরে এসে কি করলো, ইথিওপিয়া বাদ নির্মাণের কাজ শুরু করলো চীনের সহায়তায়, ইতালির সহায়তায়। এখন প্রায় বাদ নির্মাণ কাজ শেষ এখন। কিন্তু অর্থাৎ মিশরের যে সম্ভাব্য হামলা ছিল সেটার জন্য সে কি করছে, তার যুদ্ধ বিমান রেডি করছে, আকাশ প্রতিরক্ষা রেডি করছে, যে কারণে মিশর সে গিয়ে হামলা করতে মানে কি আর হামলা করে নাই, মানে তার সাহস হয় না আর। ঠিক সেরকম বাংলাদেশ কি করতে যাচ্ছে, বাংলাদেশ আগে তার যুদ্ধ বিমান বা সম্ভাব্য হামলা মোকাবিলা করার জন্য যা যা করা দরকার সেটা করতেছে। এখন এটা করার জন্য আসলে বাংলাদেশকে কি কি করতে হবে। এখন দেখো, বাংলাদেশের যুদ্ধ বিমান অবস্থা নাই বললে চলে। এখন চীনের সাথে যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছে, এটা কনফার্ম, এবং কোন যুদ্ধ বিমান কিনবে সেটা এখনো বলে নাই আর কি। তো চীনে রপ্তানি করার মতো দুইটা যুদ্ধ বিমান আছে, একটা হচ্ছে আপনার ফোর্থ জেনারেশনের, হচ্ছে জে10 সি, জে10 সি সি ভেরিয়েন্ট। আরেকটা হচ্ছে ফিফথ জেনারেশনের, জে35। এবং এই জে10 সিটা সিঙ্গেল ইঞ্জিনের, সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধ বিমান। আর এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এখন দুটো নিয়ে কথা বলি। জে10 সি হচ্ছে কি, এটা বলা যায় যে চীনা বিমান বাহিনীর মেরুদণ্ড বলতে তার সবচেয়ে বেশি ফাইটার আছে জে10 সি।
আর তারপর পাকিস্তান বিমান বাহিনী মেরুদণ্ড হচ্ছে আপনার এখন পর্যন্ত মানে যে তাদের তো F-16 আছে, পাশাপাশি যে 10C পাকিস্তানেরও বলা যায় মেইন মেরুদণ্ড। এখন এই যে 10C এটা হচ্ছে যে ভারতের যতগুলো যুদ্ধ বিমান আছে প্রায় 600 মতো যুদ্ধ বিমান অপারেট করতেছে, তাদের মধ্যে 36টা রাফাল ছাড়া, ভারতের 36টা রাফাল ছাড়া বাকি যেগুলো আছে সুখে SU-30, তারপর আছে MiG-29 আছে, MiG-21 আছে, তারপর হচ্ছে মিরাজ 2000 আছে, এগুলা এগুলা থেকে কি আমাদের জেটেন্সি সবচেয়ে বেশি অবশ্যই বেটার জেটেন্সি। জাস্ট 36টা রাফাল, কারণ এই 36টা রাফালের সাথে অবশ্যই কি জেটেন্সি টক্কর দিবে, মোকাবিলা করতে পারবে, কিন্তু রাফাল একটু এগিয়ে থাকবে। কিন্তু এই যে J-35 এটা ভারতের যে কোনো বিমান, রাফালে হোক যে কোনো বিমান থেকে অবশ্যই কি এগিয়ে থাকবে, অনেক অনেক এগিয়ে। কারণ ভারতের যে নেক্সট প্রজন্মের যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ভারত তৈরি করতেছে, সেটার থেকেও কি এগিয়ে থাকবে হচ্ছে চীনের যে J-35। এখন বাংলাদেশ আসলে কোনটা কিনবে, J-10C নাকি J-35? কারণ J-10C হচ্ছে একটা কি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এখন এটাকে অপারেট করার মতো বাংলাদেশের যে অবকাঠামো বলেন, টেকনিশিয়ান এরকম নাই কিন্তু, হ্যাঙ্গার নাই বিমান রাখার জন্য। বাংলাদেশের যে বিমান ঘাটিগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত মানে ঠিক নাই, মানে এই যে পঞ্চম প্রজন্মের জন্য কি এখনো ফিট না। কিন্তু বাংলাদেশ অনায়াসে কি এই যে চতুর্থ প্রজন্মের যে J-10C এটা কি ক্রয় করতে পারবে, ব্যবহার করতে পারবে অনায়াসে। সেজন্য সম্ভবত বাংলাদেশ J-10C কিনবে। সম্ভবত প্রাথমিক ভাবে এক স্কোয়াড্রন কিনবে, এক স্কোয়াড্রন যুদ্ধ থাকে 16টা, বাংলাদেশের হিসাবে 16টা। এখন এই এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান কতটুকু মানে আপনার হচ্ছে যে মিসাইল টিসাইল সব সহ প্যাকেজ সহ খরচ করবে, টোটাল এক স্কোয়াড্রন প্রায় $1.5 বিলিয়ন খরচ হবে। 1.5 বিলিয়ন মানে বাংলাদেশের প্রায় 17,000 কোটি টাকা, 17,000 কোটি টাকা মতো খরচ পড়বে। আর যদি ফিফথ জেনারেশন নিতে যায় এক স্কোয়াড্রন, মানে হচ্ছে আপনার 16টি, তাহলে খরচ পড়বে হচ্ছে প্রায় 2.2 বিলিয়ন, মানে প্রায় 27,000 কোটি টাকার মতো। হ্যাঁ, এটা দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশে আছে। এখন এখন বাংলাদেশ যদি চীনের যুদ্ধ বিমান কিনে তাহলে কি সাপোর্টটা পাবে, এটা একটু দেখে আসি, দেখে আসি বিষয় দেখলাম। এখন তাদের তো যে টেনেসি বা যে কোনো যুদ্ধ বিমান হোক, চীনের যেহেতু আছে অবশ্যই কি বাংলাদেশে এখন যদি যুদ্ধ শুরু হয়, অবশ্যই বিপদকালীন সময়ে কি চীন এক্সট্রা বাকি ডেলিভারি দিতে পারে বাংলাদেশকে, মানে কি তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে। আবার যুদ্ধ লাগলে চীনের যে প্রায় 400-র মতো যে টেনেসি অপারেট করে সেখান থেকে এবারে 10টা যদি হয় আপন বাংলাদেশকে 10 থেকে 20টা দিতে পারবে। এখন এই যে চীনের যে চীন থেকে যে ভারতের যে শিলিগুড়ি করিডোর আছে এখানে, বা চিকেন নেক এখানে বলেন, এখান থেকে প্রায় কি বেশি দূরে না কিন্তু কাছে। আর চীনের যে এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট KJ-500 এবং KJ-700 আছে, KJ-700, এই দুইটা এয়ারক্রাফট কিন্তু কি এই দুইটার রেঞ্জ সেটা হচ্ছে প্রায় কি 500 কিলোমিটার, 500 কিলোমিটার মানে চীনের এই জায়গায় তো, এই জায়গায় যদি কি এই যে এয়ারক্রাফট থাকে চীনের এই জায়গায়, তাহলে কি 500 কিলোমিটার দূর পর্যন্ত কি ভারতের যত সব যুদ্ধ বিমান আছে বা যেগুলো আছে এয়ারক্রাফট দিয়ে কি সবগুলোকে শনাক্ত করতে পারবেন। বাংলাদেশের কিন্তু কোনো কি এয়ারক্রাফট নেই। এখন বাংলাদেশ কি করতে হবে, চীন থেকে সব তথ্য, আগাম তথ্য, মানে ভারতের বিমান ঘাঁটিতে কোন যুদ্ধ উঠতেছে কোনটা নামতেছে, এই সব তথ্য কি চীন চাইলে বাংলাদেশ কি সরবরাহ করতে পারবে। এটা আর কি এক্সট্রা বেনিফিট। এটাই আসি। এখন এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের কথা বলি আগে, বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে নেই বললে চলে। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম কি আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে বর্তমানে আছে আপনার এই FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম আছে। FM-90 এটা শর্ট রেঞ্জের, এটার রেঞ্জ হচ্ছে 50 কিলোমিটার। এখন এই যে এটার কোয়ালিটি মানে এখন নাই বলে চলে, এটা মানে অনেক আগের এয়ার ডিফেন্স সিস্টেম, চীন থেকে কিনছিল FM-90। এখন এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আসলে ভারতের যুদ্ধ বিমান যে কোনো কিছু আসলে কি ঠেকানো যায় না, যাবে না। তো সম্প্রতি বাংলাদেশ থেকে এশার ও ভেরিয়েন্ট কিনছে, ও ভেরিয়েন্ট কি মিডিয়াম রেঞ্জের, কত 25 থেকে 50 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। তো এই এয়ার ডিফেন্সটা আসলে কি বাংলাদেশের জন্য এখন এই যে এয়ার ডিফেন্স সিস্টেম এটা আসলে কি ব্যাটারি প্রুফ না।
এটা কি ধরনের কি অবস্থা, ব্যাটেল প্রুফ না আসলে, যে কতটুকু কিভাবে ধ্বংস করতে পারে। তো বাংলাদেশে আসলে কি দরকার, বাংলাদেশে আসলে ভালো একটা প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। তার মধ্যে যেমন ইউরোপিয়ান কান্ট্রি গুলার যে এয়ার ডিফেন্স সিস্টেম, আপনার প্যান্টাসি, তারপরে রাশিয়ার S-400, যদি রাশিয়া S-400 কিনলে বাংলাদেশকে সংখ্যা আসতে পারে। তবে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো ভালো মানে এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ অপারেট করতে পারে। তিন হলো আছে SQ-9, SQ-9B, ভালো মানে এয়ার ডিফেন্স সিস্টেম, তার থেকে কি ইউরোপিয়ান কান্ট্রি গুলো আরো বেশি ভালো হয় আর কি। বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে, আহ, অবশ্যই লাগবে, কারণ যুদ্ধ কিনলে এয়ার ডিফেন্স লাগে, এখন ইকোসিস্টেম আমাদের করতে হয়। এখানে আবার আছে বাংলা যদি আবার চীন থেকে যদি কিনে, আবার ইউরোপিয়ান কান্ট্রি গুলো আবার আপনার এয়ার ডিফেন্স সোর্স কোড নাও সরবরাহ করতে পারে। যেমনটা দেখতেছি আমরা তুরস্ক, আমেরিকা, কারণ আহ তুরস্ক রাশিয়া থেকে S-400 কিনছে, কারণ আমেরিকা এখন বলতেছে আমি F-5 দিব না, মানে কি একটা সাথে একটা সাংঘর্ষিক এরকম। তো বাংলাদেশকে অবশ্যই ভালো মানের এয়ার ডিফেন্স কিনতে হবে, ইউরোপিয়ান কিনলে বেটার হয়। তো এগুলোই ছিল আজকের কথাবার্তা। সম্ভবত বাংলাদেশ কিনবে যুদ্ধ বিমান, চীনের যে টিম সি আসবে, প্রাথমিকভাবে এক একজন কিনলে প্রথমে আরো এক স্কোয়াড্রন আসবে। এটা প্রাথমিক তো চীনের যে ডেলিভারি দেওয়ার যে বা তাদের উৎপাদন সক্ষমতা ব্যাপক। পাকিস্তান অর্ডার দিছিল প্রায় 8 মাসের মধ্যে, 8 মাসের মধ্যে কি প্রথম ব্যাচ ডেলিভারি পেয়ে গেছিল। এগুলো কি সবচেয়ে মানে কি লাগে, আর যদি আরো যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি সংকট যদি হয়, 6 মাসের মধ্যে চীনের ডেলিভারি দেওয়ার মতো সক্ষমতা আছে। তো এখানে বা ফাইন্যান্স আরো ফাইল প্রসেসিং করতে হবে, অনেক কিছুই কাজ করতে হবে আরো। তো বাংলাদেশ যদি, আশা করি বাংলাদেশ যদি অর্ডার দেয়, 7 থেকে 8 মাসের মধ্যে পেয়ে যাবে, প্রথম ব্যাচ ডেলিভারি পেয়ে যাবে। এবং এটা লাগবে, কারণ এটা ছাড়া আবার চীন সামনে আগাবে না। কারণ আপনার যদি আগে প্রতিরক্ষা অবস্থা ঠিক না থাকে, কারণ আপনার যদি সম্ভাব্য হামলা মোকাবেলা করার মতো সামর্থ্য না থাকে, তাহলে আপনি কিভাবে কাজ করবেন। এই জন্য চীন যাচ্ছে আগে নিরাপত্তা অবস্থা নিশ্চিত করে তারপর কাজ শুরু করতে। তো আশা করি যে আগে এই সব কিছু আসবে, তারপর কাজ শুরু হবে। তো প্রতিরক্ষা যে দপ্তর বাংলাদেশ এতদিন মানে কি ছিল, এতদিন ভারতের কথা মতোই চলছে প্রায় বলা যায়। কারণ বাংলাদেশের বিমান বাহিনী অবস্থা একবারে, প্রতিরক্ষা অবস্থা মানে প্রতিরক্ষা যে মন্ত্রী সেটা কি প্রধানমন্ত্রী হাতে থাকেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল এতদিন, কারণ সে কি ভারত যেটা বলছে সেটাই করছে, এতদিন বাংলাদেশ কোনো যুদ্ধ বিমান টিমান ক্রয় করতে পারে না। তো এখন আশা করি বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে এবং তিস্তার প্রকল্পটা আবার শুরু হবে। তো ভিউয়ার্স এ পর্যন্তই আজকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।